প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পূর্বাপরে। আমাদের আজকের আলোচনার বিষয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ। আপনারা জানেন যে 15ই আগস্ট ইতিহাসের নৃশংসতম একটি দিন, বাংলাদেশের জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিন। একই সঙ্গে বঙ্গবন্ধুকে নতুন করে প্রতি বছর স্মরণ করবার একটি দিন এবং বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর ভেতর যে সম্পর্ক, সেই সম্পর্কটি নবায়ন করার দিন, সেই সম্পর্কটি বিশ্লেষণ করবার দিন এবং সেই সম্পর্কটিকে নিয়ে এগিয়ে যাওয়ার দিন। সেই জন্য আমাদের আজকের আলোচনার বিষয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মুজদাহিদুল ইসলাম সেলিম। আপনাকে স্বাগত জানাই। তিনি বঙ্গবন্ধুর একজন প্রিয়ভাজন ছাত্রনেতা ছিলেন সেই সময়। এবং রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক জনাব রাশেক রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি বঙ্গবন্ধু রাজনীতির সঙ্গে যুক্ত। আলোচনাটা শুরু করতে চাই রাশেক আপনাকে দিয়ে। এখানে দুজন মানুষ আমাদের এখানে উপস্থিত রয়েছেন। একজন এই মুহূর্তে আমাদের যদি আমি বলি জ্যেষ্ঠ বা রাজনীতিবিদ, আর আপনি তরুণ রাজনীতিবিদ, এবং দুজনের কাছে বঙ্গবন্ধু আদর্শ স্থানীয় মানুষ। বঙ্গবন্ধুকে যেভাবে দেখা হয়, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক অভিন্ন অনেকে বলে থাকেন এবং সেটি নানা অর্থেই তার প্রাসঙ্গিকতা আছে। আজকের দিনে তরুণ রাজনীতিবিদ হিসাবে বঙ্গবন্ধুকে যেভাবে তরুণদের ভেতরে চর্চা করা দরকার ছিল, যেভাবে তরুণদের ভিতরে ছড়িয়ে দেওয়া দরকার ছিল, তার বিশেষ করে তার আদর্শকে, সেইটি কতখানি হচ্ছে বলে আপনি মনে করেন? না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইতিহাসের যে প্রাকৃতিক ধারা, তাতে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সমস্ত পরিবারকে 15ই আগস্ট 1975 সালে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে একটি কুচক্রী মহল, সুচিহ্নিত কুচক্রী মহল, তারা ভেবেছিল যে এই লেগেসিটাকে সমস্ত জীবনের জন্য হয়তোবা ধামাচাপা দিয়ে দেওয়া যাবে। বাট খুবই প্রাকৃতিকভাবেই যে সত্যিকার যে ইতিহাস, বাঙালি, বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার সাথে বঙ্গবন্ধুর যে একটা ওতপ্রোত সম্পর্ক, এটা আবার ফুটে উঠেছে। বাট আই মাস্ট সে সামথিং, সেটা হচ্ছে যে এই বিষয়ে অস্বীকার করার কিছু নাই যে বঙ্গবন্ধুকে আসলে আরো যতটা আমরা ছড়িয়ে দিতে পারতাম প্রাতিষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে, সেই জায়গায় কাজ করার তো এখন অনেক কিছু আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি প্রায় বিভিন্ন টকশোতে বলি যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যে বইটি, এই বইটি আজ অবধি বাংলাদেশের শিক্ষার যে পাঠ্যক্রম, সেখানে কিন্তু আমরা যুক্ত করতে পারিনি। আমার কাছে মনে হয় এই বইটিকে খুব বৈজ্ঞানিকভাবে যদি আমরা বিভিন্ন অধ্যায় ভাগ করে করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত যুক্ত করতে পারতামই, তাহলে আর যাই কিছু গত 6 বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনি দেশ শাসন করছেন, আমরা সাহসী কিছু ছেলে মেয়ে পেতাম, কিছু ভালো মানুষ পেতাম। কারণ বঙ্গবন্ধুর জীবনী পড়লে আর যাই হোক, আপনি কিন্তু একটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে ভ্যালু অফ লাইফ, জীবনের কি মূল্য। এবং আমরা কি ধরনের বৈপরীত্যের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় এসেছি, এই জিনিসটা খুব পরিষ্কারভাবে প্রতীয়মান হয়। তো আমার মনে হয় যে কাজ করার অনেক সুযোগ আছে, তবে হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নাই। আমরা অনেক দূর এগিয়ে এসেছি। আজকের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে জানতে চায়, বুঝতে চায় এবং তারা গর্বিত বোধ করে। বাট ইয়েস, অনেক সময় মনে হয় আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু সেটা দেখে স্যাঙ্গুইন বা নিশ্চিন্ত না হয়ে, খুব না হয়ে আমার মনে হয় ইমিডিয়েটলি খুব বৈজ্ঞানিকভাবে, বুদ্ধিদীপ্তভাবে এটাকে সংসদ ভবন চত্বরে বঙ্গবন্ধুর এই যে প্রদর্শনীটা আছে, ছবির প্রদর্শনী, চিঠির প্রদর্শনী, এটাতে যে বিপুল মানুষের সমাগম, এটা কিন্তু খুবই আশা জাগিয়েছে যে নতুন প্রজন্ম এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চায়, দেখতে চায়। এবং আমাকে বহু লোক বলেছেন যে এই প্রদর্শনীটা দেখে তারা খুবই উজ্জীবিত। আমি কি এই জায়গায় একটা জিনিস যুক্ত করতে পারি? যেমন ধরেন, আজকে গতকালকেও আমার দাওয়াত ছিল, আজকে আমি আবার গিয়েছিলাম একটা অন্য একটি চ্যানেলের একটা ছোট একটা অংশগ্রহণ করার জন্য। এবং আমি যেই জায়গাটায় খুব আপ্লুত হয়ে গেছে আজকে বঙ্গবন্ধুর এই ছবিগুলো প্রদর্শনীর ভিতরে, আপনি জানবেন আমাদের সিনিয়র সাংবাদিক জয় মামুন ভাই, হঠাৎ করে ওনার সাথে দেখা হয়ে গেল এবং এই খরা তাপ, অসম্ভব রৌদ্রোজ্জ্বল একটা দিন, তার মাঝেও তিনি তার কন্যা সন্তানকে নিয়ে গেছেন, প্রতিটা ছবি দেখাচ্ছেন। এটা আমাকে খুব আপ্লুত করেছে আবেগের দিক থেকে। আমি নিজে, আমার ছোট একটা মেয়ে আছে, আমি চিন্তা করছিলাম যে এটা তো 20 বছর আগে চিন্তাও করা সম্ভব ছিল না। এবং এই প্রচন্ড গরমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল, সেই লুই আইকানের স্থাপনা, এত সুন্দর নির্মল একটা পরিবেশ, তার মাঝে
এটা আসলে সত্যিকার অর্থেই আপনার দেখার মতো। এবং আরেকটা ব্যাপার কি, অনেকে একটা জিনিস রিয়েলাইজ করে না, প্রতিটা চ্যানেলে বঙ্গবন্ধু আত্মত্যাগ, বঙ্গবন্ধু সাহসিকতা নিয়ে কথা বলা হয়। সবচেয়ে বড় কথা দেখুন, মার্টিন লুথার কিং মার্কিন যুক্তরাষ্ট্রে যখন এই পয়েন্টে তো আমরা পরে আসবো। তার আগে আমাদের দর্শক আছেন, তার একটু ফোন নিয়ে নিই। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে আপনার কথা বলুন। জি জি, আমার নাম রহমতুল্লাহ ভুইয়া, ভৈরব কালিকা প্রসাদ বলছি। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার প্রশ্নটা হইল, বঙ্গবন্ধুর সরাসরি হত্যাকারীদের বিচার হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু হত্যার পিছনে ইন্ধনদাতাদের আইনের আওতায় বিচার করা না হলে বিচার প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে গেল না? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নটা মুজাহিদুল ইসলাম সেলিম আপনাকে শুরু করতে চাই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড তো নিশ্চয়ই একটি ষড়যন্ত্রের অংশ, দেশীয় এবং আন্তর্জাতিক। এবং বঙ্গবন্ধুর সেই ষড়যন্ত্রের মূল কারণ হচ্ছে বঙ্গবন্ধুর মতো একজন যিনি শোষিতের পক্ষে, যিনি দুর্বলের পক্ষে, যিনি আইনের শাসনের পক্ষে, যিনি গণতন্ত্রের পক্ষে, এই যে অবস্থান, এটি তাকে শত্রুতে রূপান্তরিত করেছে একটা বিশেষ আন্তর্জাতিকভাবে, দেশীয়ভাবে। এবং তিনি বাংলাদেশের যে মূল সংস্কৃতি স্রোতধারা, ওই যে অসমাপ্ত আত্মজীবনী পড়লেই যা বোঝা যায় তিনি কোন ধারার মানুষ, এই যে ষড়যন্ত্রের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা আজকের দিনে এসে আপনি কি মনে করেন যে এটি কোনো অব্যাহত আছে কিনা? ফলে যারা পিছনে, যারা পরিকল্পনাকারী, উনি আমাদের দর্শককে প্রশ্ন করছেন, তারা কি ধরাছোঁয়ার বাইরে আছেন কিনা, তারা সক্রিয় আছেন কিনা, আপনার কাছে কি মনে হয় আজকের? ধন্যবাদ। আমি শুরু করতে চাই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এবং 40 বছর পার হয়ে গেল। 15 আগস্ট 1975 সালে যে বর্বর নিষ্ঠুর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, এই কথাটা প্রথমেই বলে নেওয়া দরকার যে ওইটা কোনো পার্সোনাল মার্ডার ছিল না, যেটা পেনাল কোডে যে মার্ডার কেসগুলো বিবেচনা করা হয়। অবশ্যই একটা গোটা পরিবারের অ্যাভেলেবল যারা ছিল তাদের সবাইকে হত্যা সুপরিকল্পিতভাবে এবং চিহ্নিত করে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই তাদেরকে হত্যা করা হয়েছিল। এবং যদি আমরা ঘটনা পরম্পরায় একটু বিশ্লেষণ করি তাহলে পরে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে এইটা আমাদের যে বাঙালি জাতির যে সংগ্রামের ধারাবাহিকতা, এবং 71-এ পাক হানাদার বাহিনীকে আমরা পরাজিত করে 16ই ডিসেম্বর যে দেশকে মুক্ত করলাম, হানাদার মুক্ত করলাম, এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতীয় মুক্তি আন্দোলনের ধারায় একটা প্রগতির পথে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। পরাজিত শত্রুরা, আমরা যারা যুদ্ধ করেছি এবং সকলেই জানে যে পরাজিত হওয়ার পরেও সকলেরই একটা কন্টিনজেন্সি প্ল্যান রাখতে হয়, যে ওইটা দিয়ে আবার আমরা আমাদের হারানো জমিন আবার পুনরুদ্ধার করার চেষ্টা করব। এবং 16ই ডিসেম্বরের পর থেকেই কিন্তু সেই কন্টিনজেন্সি প্ল্যান অনুযায়ী ধীরে 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 একটা প্রস্তুতি শুরু হয়ে যায়। এবং সেটাই চূড়ান্ত রূপ নেয় 1975 সালের 15ই আগস্ট। এবং বঙ্গবন্ধুকে হত্যা করাটা প্রয়োজনীয় হয়ে ওঠে যে 71-এ আমরা যে অর্জনটা করেছিলাম, সেই 71-এর অর্জনটাকে নেগেট করার জন্য, ওটাকে নীতিকরণ করে আবার প্রি-71 পজিশনে ধারায় আবার নিয়ে যাওয়ার জন্য। এবং তাহলে পরে আমাদের বুঝতে হবে যে 71-এর নূতনটা কি হলো আগের থেকে, যেই কারণে এত বড় একটা হত্যাকাণ্ড তাদের সংগঠিত করতে হয়েছিল, সেটা আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে। আমরা পাকিস্তানি আমলে যেই ধারার ভেতরে আমাদের সমাজ, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের যে বিন্যাসটা ছিল, সেখান থেকে সম্পূর্ণ বিপরীত পথে আমরা অগ্রসর হওয়া শুরু করলাম। আমরা একসময় ছিলাম ব্রিটিশের কলোনি, এবং ব্রিটিশের কলোনির বিরুদ্ধে আমরা ফাইট করেছি। দুর্ভাগ্য প্রসঙ্গক্রমে আমি বলতে চাই যে আমরা তো মুক্তিযুদ্ধের তালিকা সব করি, তো ক্ষুদিরাম কি মুক্তিযোদ্ধা ছিলেন? সূর্য সেন কি মুক্তিযোদ্ধা ছিলেন? আমরা কিন্তু তাদের নাম উচ্চারণ করি না। ভাবটা এরকম যে আমাদের ইতিহাস শুরু হয়েছে 47 সাল থেকে, কিন্তু এটা ঘোরতর একটা ইতিহাসের ধারাবাহিকতার একটা বড় রকমের লঙ্ঘন, এবং সেটা কোনোদিনই মঙ্গলজনক হতে পারে না। কারণ এই ইতিহাসকে যদি আমরা সঠিকভাবে উপলব্ধির ভিতরে না আনতে পারি, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সুতরাং ব্রিটিশের বিরুদ্ধে যে জাতীয় মুক্তি আন্দোলন, সেইটা তার স্বাভাবিক পরিণতি অর্জন করতে পারে নাই। তার কারণ একটা মিথ্যা এবং ভুয়া তথ্য দিয়ে, দ্বিজাতি তত্ত্ব, সাম্প্রদায়িকতার ভিত্তিতে পাকিস্তান নামে একটা কৃত্রিম রাষ্ট্র তৈরি করে ভারতকে ভাগ করে দেওয়া হলো।
যেটার মাধ্যমে সাম্রাজ্যবাদী উপনিবেশিক শোষণটা অর্থনৈতিক নয় উপনিবেশিক কায়দায় আমাদের দেশের উপরে পাকিস্তানের কাঠামোর ভেতরে অব্যাহত রাখার একটা সুযোগ পেয়ে গেল। সেইখান থেকে বেরিয়ে আসে এবং জাতি হিসাবে ধর্মের ভিত্তিতে জাতি হয় নাকি ভাষা, সংস্কৃতি, জীবনাচার, তাদের ঐতিহাসিক ধারাবাহিকতা, অর্থনৈতিক গঠন, এই যে কতগুলো সেকুলার কতগুলো বৈশিষ্ট্য, সেইটার ভিত্তিতে জাতি গঠিত হয়। এই জায়গাটায় আমরা একটা ডিফাইনিং পয়েন্টে রিচ করলাম এবং একদিনে হয়নি, এটা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আস্তে 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 হয়েছে। এবং সেই সংগ্রামের চূড়ান্ত পরিণতিটাই হলো আমাদের 9 মাসের সশস্ত্র সংগ্রাম। সুতরাং অনেকে মুক্তিযুদ্ধটাকে আখ্যায়িত করতে চায় কেবলমাত্র 9 মাসের সশস্ত্র সংগ্রাম হিসেবে, এবং এটা সঠিক না। কারণ এটার পেছনে যে রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতা, সেটাই কিন্তু আমাদেরকে এখানে নিয়ে গেছে। এই কনটেক্সটে আমাদেরকে দেখতে হবে যে বঙ্গবন্ধুর সঙ্গে এটার সম্পর্কটা কি ছিল। এবং বঙ্গবন্ধুকে একটা সময় গেছে, এটাও আমি সবাইকে ভাবার জন্য বলবো, একটু গভীরতা নিয়ে ভাবা প্রয়োজন। 75-এর পরে অনেকগুলো বছর বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারাটাই ছিল আমাদের সংগ্রামের বিষয়বস্তু। কিন্তু আমার মনে হয় সেই পর্ব এখন শেষ হয়ে গেছে বা অনেকটা সমাপ্ত হয়েছে। এখন বঙ্গবন্ধু সম্পর্কে বক্তৃতা শোনার চেয়ে আমি বঙ্গবন্ধুর বক্তৃতাগুলো শুনতে আগ্রহী বেশি। এবং ওইটার ভেতরে কি ছিল, তাকে খালি আপনি একটা মানে খুবই উচ্ছ্বাসের ভেতরে আপনি একটা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুকে বুঝতে পারবেন না, আবিষ্কার করতে পারবেন না। এবং তাকে একটা ডেমি গড, অতি মানব হিসেবে উপস্থাপন করলে মানুষ আপনাকে বিশ্বাস করবে না, কারণ রক্তে মাংসের মানুষ। এবং উনি বিকশিত হয়েছে, বাংলাদেশের আন্দোলনটা যেইভাবে বিকশিত হয়েছে আপনি ভালো করে অ্যানালিসিস করে দেখবেন যে ওনার মানে ভূমিকা এবং ওনার চিন্তা ভাবনা সেটাও বিবর্তিত হয়েছে কিন্তু জনগণের এই সংগ্রামের ধারার সঙ্গে একেবারে সমান্তরালভাবে। এবং এটা প্রতীক হিসেবে যদি ধরেন, তো প্রথম দিকে তিনি ছিলেন মুজিবর, তারপরে হলো শেখ মুজিবুর রহমান, তারপরে হলেন খুব আপনজন শেখ সাহেব, তারপরে হলেন বঙ্গবন্ধু, তারপরে হলেন জাতির পিতা। এইভাবে কিন্তু বিকশিত হয়েছে। এবং এটাই তো ইতিহাসের কথা। তিনি তো মুসলিম লীগ আন্দোলনের একজন কর্মী ছিলেন, লড়কে লেঙ্গে পাকিস্তান। এবং সেটা মুসলিম লীগের ভেতরে দুইটা ধারা ছিল, ওনার আত্মজীবনী পড়লে পরেও আমরা দেখতে পাই। এবং তিনি স্বাভাবিকভাবে হাশিম সাহেবের যে নেতৃত্ব ওইটার সঙ্গে যুক্ত হয়ে, যেটা কিছুটা একটু গণমুখী ধারা, নওয়াব বাদশাদের, নওয়াব এবং এলিট মুসলমান তাদের জায়গা না, সাধারণ জনগণের জায়গা থেকে তিনি এই আন্দোলনের শরিক ছিলেন। কিন্তু পাকিস্তান সৃষ্টি হওয়ার পর এবং লাহোর রেজলিউশন ইত্যাদি এইগুলোর ধারাবাহিকতা থেকে যখন আমাদের ভাষার উপরে আক্রমণ আসলো, তখন এটা খুব স্পষ্ট হলো যে বাঙালিকে অধিকারহীন করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং সেইখান থেকে প্রথমে মুসলিম আওয়ামী লীগ, সেইখান থেকে সেকুলার হলো। এবং সেইটার জন্ম, আওয়ামী লীগের জন্ম যদি দেখেন মৌলানা ভাসানী, হ্যাঁ, ইত্যাদি, তাদের মাধ্যমে শামসুল হক, তারা এটার নেতৃত্বে ছিলেন। বঙ্গবন্ধু তো প্রথমেই একেবারে সামনের কাতারে ছিলেন না। এমনকি আমি বলবো যে যখন নাকি সারওয়ার্দী সাহেবের মৃত্যুর পর আওয়ামী লীগ পুনরুজ্জীবিত করা হবে কি হবে না, এইটা নিয়ে যখন বিতর্ক দাঁড়ায়, তখনও কিন্তু উনি একটু তুলনামূলকভাবে একটু জুনিয়র আওয়ামী লীগ লিডারশিপের। আতাউর রহমান সাহেব, সালাম সাহেব, ওনারা ছিলেন মেজর লিডার্স। কিন্তু ডিফারেন্সটা হলো এখানে যে এই সিনিয়র লিডাররা তারা কিন্তু জনগণের হৃদয়টাকে অনুভব করতে পারেনি এবং তাদের এটাকে প্রতিনিধিত্ব করতে সক্ষম হয়নি। এমনকি আমরা যারা বামপন্থী, দেখেন ইতিহাসের এটা খুব ইন্টারেস্টিং এপিসোড। একটা সময় আওয়ামী লীগ স্বায়ত্তশাসনের দাবি পরিত্যাগ করেছিল। সারওয়ার্দী সাহেব যখন প্রাইম মিনিস্টার হলেন, সারওয়ার্দী বলল 98% অটোনমি হয়ে গেছে। তখন ন্যাপ সৃষ্টি হলো। কিন্তু যখন নাকি একেবারে চূড়ান্ত সময় যখন পরিপক্ক হয়েছে, তখন কিন্তু ন্যাপের পক্ষ থেকে এই ভূমিকাটা পালন করা সম্ভব হলো না, কারণ ন্যাপ তখন ভাগ হয়ে গেছে, কমিউনিস্ট পার্টির ভিতরে ভাঙন সৃষ্টি হয়েছে, ছাত্র ইউনিয়ন ভাগ হয়ে গেছে, কৃষক সমিতি ভাগ হয়ে গেছে, এইসব কারণে এটা পারে নাই। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সেই জায়গাটা, মানুষের কোন সময় কোন জায়গাটা ধরতে হবে, এইটা তিনি সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। এবং সেই জন্য তিনি যেমন ইতিহাস সৃষ্টি করেছেন,
ঠিক একইভাবে উল্টা কথাটাও যদি আমরা বুঝতে না পারি, তাহলে পরে কিন্তু বঙ্গবন্ধুকে আমরা সঠিকভাবে আবিষ্কার করতে পারবো না। তিনি ইতিহাসের স্রষ্টা, আবার ইতিহাসের সৃষ্টি। ইতিহাস দ্বারাই কিন্তু বঙ্গবন্ধু নির্ধারিত হয়েছে। এইটা না হলে পরে আপনি একটা বিচ্ছিন্নভাবে অগ্রসর চিন্তা নিয়ে আপনি অনেক কিছু বলে যেতে পারেন, কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় আপনি কিন্তু ভূমিকা পালন করা কোনোদিন সম্ভব হবে না। এবং এই আলোকে আমার মনে হয় আরো গভীর আলোচনায় আমাদের যাওয়া প্রয়োজন, যে এই বিবর্তনের জায়গাগুলো কিভাবে, কোন শক্তি, আন্তর্জাতিক জাতীয় বিভিন্ন শক্তির কোন ঘাত প্রতিঘাতে এই জিনিসটা সম্ভব হলো। দর্শক, আমরা একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি পূর্বাপরে বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে আলোচনা করছিলাম মুজাহিদুল ইসলাম সেলিম এবং রাশেক রহমানের সঙ্গে। আমি সেলিম ভাই আপনার কাছে আবার আসবো। আপনি একটা প্রেক্ষাপট তৈরি করেছেন, ইতিহাসের সেই প্রেক্ষাপট যে প্রেক্ষাপট বঙ্গবন্ধুকে তৈরি করেছে, আবার সেই প্রেক্ষাপট যে প্রেক্ষাপট বঙ্গবন্ধু নিজে তৈরি করেছেন। মানে এখানে সম্মিলন ঘটেছে ইতিহাস এবং বঙ্গবন্ধু, ইতিহাস এবং সেটাই হচ্ছে বাংলাদেশের জন্মের মূল কথা। ভূমিকা, জনগণের ভূমিকা এবং ব্যক্তির ভূমিকা, এই দুইটার ভেতরে যদি একটা সুসমন্বয় হয় তাহলে পরে ইতিহাস সৃষ্টি হয়। সেই জায়গাটাতে বঙ্গবন্ধুকে আমরা প্রায়শই দেখি যে তিনি আওয়ামী লীগের নেতা। এই যে জন্মদিন পালন হচ্ছে, আওয়ামী লীগের নেতারা পালন করছেন, যদিও বঙ্গবন্ধু ছবির থেকে আওয়ামী লীগের নেতাদের ছবি বেশি দেখা যাচ্ছে, অন্যান্যদের ছবি দেখা যাচ্ছে, সেটি অন্য বিতর্ক। কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি যে আজকে বিএনপি বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে, দেখতে পাইনি যে অন্যান্য ভিন্ন রাজনৈতিক দল, আমি জানি না কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনারা, কমিউনিস্ট পার্টি বরাবর এটা করে এসছে, বঙ্গবন্ধু মৃত্যুর পরও কমিউনিস্ট পার্টি তীব্র প্রতিবাদ করেছিল, কিন্তু মূলত আওয়ামী লীগের নেতা হিসেবে, জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশের বন্ধু, তিনি তারপর কোথায় যেন তিনি আওয়ামী লীগের নেতা থেকে যাচ্ছেন। এই ব্যর্থতা কি আওয়ামী লীগের, নাকি এই ব্যর্থতা অন্যান্য রাজনৈতিক দলে যারা বঙ্গবন্ধুকে এখনো ধারণ করে উঠতে পারে নাই? এই জায়গায় বঙ্গবন্ধু প্রথমত বিশ্বের, বঙ্গবন্ধু বাঙালির, বঙ্গবন্ধু বাংলাদেশের এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগের। এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমি প্রায় বলি যে বসনিয়া হার্জেগোভিনায় এথনিক ক্লেন্সিং হয়েছিল, অর্থাৎ জাতি নিধনের যে একটি চেষ্টা সেটি হয়েছিল। বাংলাদেশে সুচারুভাবে দৃঢ়তার সাথে এবং ক্ষিপ্রতার সাথে একটি কাজ করার চেষ্টা করা হয়েছিল, সেটা হচ্ছে হিস্ট্রি ক্লেন্সিং, অর্থাৎ ইতিহাস নিধনের চেষ্টা করা হয়েছিল। এখন এই যে 37 বছর বা 35 বছর ধরে আপনি ইতিহাস নিধন করার চেষ্টা করলেন, সেই জায়গাটায় গিয়ে আজকে আপনি যে এই কথাটা বলছেন খুবই প্রাসঙ্গিক। এটিকে আলাদা করে একেবারে পারফেক্ট নিখুঁত ভাবে বঙ্গবন্ধুকে প্লেস করা বা উপস্থাপন করা অনেক সময় হয়তো বা চ্যালেঞ্জ হয়ে যায়। বাট আর যাই হোক, যে যাই করুক না কেন, বঙ্গবন্ধু বিশ্বের থাকবে, মানবতার থাকবে, বঙ্গবন্ধু বাঙালির থাকবে, বাংলাদেশের থাকবে এবং আওয়ামী লীগেরও থাকবে। এবং একটা জায়গায় যেখানে আমরা ব্যর্থ হয়ে যাই, একটা কথা বলতে পারি না, সেটা হচ্ছে, দেখুন, যেটা বিরতির আগে আমি বলার চেষ্টা করছিলাম, জনাব মুজাহিদুল সেলিম সাহেবের কথা আমি বিমোহিতভাবে শুনছিলাম, তার পাশাপাশি একটু অ্যাড করে এইভাবে বলি যে মার্টিন লুথার কিং কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের মাঝে যে বৈপরীত্য, যে অন্যায় বা অসমতা ছিল, তা দূর করার জন্য কি করলেন? তিনি কৃষ্ণাঙ্গকে সংগঠিত করলেন। কিন্তু তিনি তো একটি সমৃদ্ধ দেশের সমৃদ্ধ অর্থনীতির একটি পশ্চাৎপদ অংশ, যারা দাস হিসাবে এসেছিল কৃষ্ণাঙ্গ, তাদেরকে সংগঠিত করেছেন। অর্থাৎ এই কৃষ্ণাঙ্গদের ব্যবসা বাণিজ্য ছিল, কম হোক বেশি হোক, চাকরি বাকরি ছিল, কম হোক বেশি হোক, কিন্তু তাদের আত্মমর্যাদার অভাব ছিল, ডিগনিটির অভাব ছিল। অর্থাৎ একজন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ একসাথে স্কুলে যেতে পারে না, খেতে পারে না, এবং উচ্চপদস্থ যে জায়গা, উচ্চ পদ, সেই জায়গাগুলোতে যেতে পারছে না। অর্থাৎ একদম মানবিকতার স্ফুরণের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে তার একটা অভাব রয়ে গিয়েছিল, ডিগনিটি, সেন্স অফ ডিগনিটির অভাব, আত্মসম্মান বোধের অভাব। বঙ্গবন্ধুর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? বঙ্গবন্ধুর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে দরিদ্র অর্থনীতির দারিদ্রে নিমজ্জিত মানুষকে তাকে সংঘবদ্ধ করতে হয়েছে। এবং পলিটিক্যাল সায়েন্স, অর ফর দ্যাট ম্যাটার এনি আদার ডিসিপ্লিন দ্যাট ইউ গো ইনটু, দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক। এটা সবচেয়ে কঠিন কাজ ছিল, যে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড একেবারে শূন্যের কোঠায় বলতে গেলে, কৃষিকাজ ছাড়া খুব বেশি ডমিনেন্ট আর কিছু ছিল না, আর গুটি কয়েক সরকারি চাকরিজীবী ক্লার্ক ছাড়া খুব বেশি কিছু, তাদেরকে সংঘবদ্ধ করা, একটা স্বপ্ন দেখানো যে আমাদের নিজস্ব দেশ হবে, নিজস্ব জাতিসত্তায় আমরা উদ্ভাসিত হব, এটা বড্ড কঠিন কাজ ছিল। এটা কোনো টিভি চ্যানেলে কেউ কিন্তু বলে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি সুখী হতে চান, ইংরেজিতে বলে উই ওয়ান্ট টু বি হ্যাপি,
সো হোয়াট ইজ দ্য সিক্রেট অফ হ্যাপিনেস, সুখী হওয়ার পিছনে গোপন তত্ত্বটা কি? তো ইন অর্ডার টু বি হ্যাপি ইউ হ্যাভ টু বি ফ্রি, আপনাকে মুক্ত হতে হবে সুখী হওয়ার জন্য। আবার যদি জিজ্ঞেস করা হয় যে তাহলে মুক্ত হওয়ার গোপন তত্ত্বটা কি, তাহলে বলতে হবে যে ইন অর্ডার টু বি ফ্রি ইউ হ্যাভ টু বি কারেজিয়াস, অর্থাৎ আপনাকে সাহসী হতে হবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ধারাবাহিকতা তাই ছিল যে আপনি সুখী হতে চান তাহলে আপনাকে মুক্ত হতে হবে, এবং আপনি মুক্ত হতে চান তাহলে আপনাকে সাহসী হতে হবে। 7.5 কোটি মানুষ তো হাজার বছর ধরে চেষ্টা করেছে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে সাহসী হওয়ার জন্য, যেটা একটু আগে তিনি বললেন যে আমরা মুক্তিযুদ্ধ কি শুধুমাত্র 1971 থেকে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত ধরবো নাকি না আমরা আরো পেছনে যাব? ইয়েস, আমাদের মুক্তির জন্য বহু মানুষ, বহু জনপদের প্রচেষ্টা তো ছিল বটে, কিন্তু এমন সাহসিকতার প্রদর্শনী বা ধারাবাহিকভাবে এমন ত্যাগ স্বীকার করা যার মধ্য দিয়ে আপনি একটা বৃহৎ জনগোষ্ঠী টেকনাফ থেকে তেঁতুলিয়া 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবেন এবং তাদেরকে বিশ্বাস করাতে পারবেন যে আমরা মুক্ত হতে যাচ্ছি, আমরা মুক্ত হতে পারি এবং মুক্ত হওয়ার মধ্যে আমরা সুখী হব, সমৃদ্ধ হব, এটা শুধুমাত্র বঙ্গবন্ধু করতে পেরেছেন। এবং এটা কিন্তু অন্যান্য দেশের জন্য দৃষ্টান্ত। এই জন্য মার্টিন লুথার কিং এর কথাটা আনলাম যে আপনি যদি অ্যাপারটাইড কে সরিয়ে দেওয়ার কথা চিন্তা করেন, নেলসন ম্যান্ডেলা, সাউথ আফ্রিকা ফর দ্যাট ম্যাটার, তাহলে সাউথ আফ্রিকার অর্থনৈতিক ভিত্তি, তার যে অবস্থান, তার সাথে বাংলাদেশের যদি তুলনা করেন, আমরা অনেক বেশি পশ্চাৎপদ অবস্থায় ছিলাম। সেখানে মানুষকে তো একটু সচেতন করা, বোঝানো, ঐক্যবদ্ধ করা অনেক ইজিয়ার হয়, অনেক সহজ ডাইনামিক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে যা ফেস করতে হয়েছে। সেই জায়গার থেকে আমার মনে হয় দেখেন প্রাপ্তি এবং অপ্রাপ্তির মাঝে ব্যবধান থাকতেই পারে, আপনি যেটা বললেন, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আপনি যেভাবে বঙ্গবন্ধুকে দেখতে চান, আমরা যেভাবে দেখতে চাই, ওনারা যেভাবে দেখতে চান, সেটাই কিন্তু হবে, এটাই বাস্তব সত্য। এবং আরেকটা জিনিস আমরা প্রায় ফিল করি, আপনার এর আগেও আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার জন্য 15ই আগস্ট 1975 সাল কেন, অথবা যারা হত্যা করলেন বা যেভাবে হত্যা করলেন বা এটাকে যেভাবে পরিকল্পনা, এই কারণটা কি? এটা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা? সবচেয়ে বড় কথা হচ্ছে শ্বেতাঙ্গের যে আধিপত্য, অর্থাৎ আমরা বাজার নিয়ন্ত্রণ করব, বাজার তৈরি করব এবং এর মধ্য দিয়ে অন্য মানুষের ভাগ্যকে নিয়ন্ত্রণ করব, এই যে একটা স্কুল অফ থট, অর্থাৎ ধী গোষ্ঠী, এটি তো কখনো পরাস্ত হতে চায়নি। এবং এই ক্ষেত্রে আমি ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে দিতে পারবো। সম্মানিত সিনিয়র নেতা, আমার আই ফিল অনার্ড যে ওনার পাশে বসে আমি কথা বলতে পারছি। সবচেয়ে বড় কথা উনি যে কথাটা বললেন যে একটি বীজ ধর্মের নামে ঢুকিয়ে ধরা, সেটা কখন হলো? প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি একটা পরাক্রমশালী অবস্থানে আছেন, ঠিক সেই সময় মিস্টার সাইক্স এন্ড মিস্টার পিকো, অর্থাৎ একজন ইংরেজ এবং একজন ফরাসি কূটনীতিক, দে গেভ এ সলিউশন, তার একটা প্রেসক্রিপশন দিল যেটাকে বলা হয় সাইক্স পিকো এগ্রিমেন্ট। এবং আমরা অনেকেই এই চলচ্চিত্র দেখেছি যেটার নাম হচ্ছে লরেন্স অফ আরেবিয়া। সেখানে লেফটেন্যান্ট টি.ই. লরেন্স 1914 সালে তাকে মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যে, আরবিয়াতে তাকে ডিপ্লয় করা হলো। কেন? কারণ সে গিয়ে একটা কনসেপ্ট সেল করলো, প্রতিটা বিচ্ছিন্ন বেদুইন গোত্রকে বললো যে তোমরা একীভূত হও, আমরা অটোমান এম্পায়ার ওই সময়কার তাকে পরাস্ত করার মধ্যে দিয়ে জার্মানিকে প্রতিহত করবো। এদের পুরস্কার কি? এর পুরস্কার হচ্ছে তোমরা আরব যেই ভূখণ্ড এটাকে তোমরা শাসন করবে। সেই জায়গা থেকেই তো আজকে আইসিস, এবং ওই নীল নকশাকে অনুসরণ করেই তো লর্ড মাউন্টব্যাটেন, রেডক্লিফ লাইন এবং এই যে দ্বিজাতি তত্ত্ব সবকিছু কিন্তু এই দেশে এসেছে। অর্থাৎ ওই যে আধিপত্যবাদের যে স্কুল অফ থট, ধী গোষ্ঠী, তারা সবসময় তাদের নিয়ন্ত্রণ করার শক্তি তাদের হাতে রাখতে চেয়েছেন। এবং তারা জানতেন যে প্রতিটি অঞ্চলে অঞ্চলে এক একটি এলিমেন্ট অফ অ্যানার্কি, যেমন ধরেন পাকিস্তানকে আমরা নাম দিতে পারি যে কনসেপ্ট অফ অ্যানার্কি, আমাদের জন্য এক একটা অ্যানার্কির কনসেপ্ট তৈরি করে ছেড়ে দিবেন এবং সমস্ত জীবন তারা আমাদের পিছনে ধরবে। একে পরাস্ত করলো কে? এর প্রথম ব্যত্যয়, একে পরাস্ত করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ তিনি বললেন যে আমি আমার বাজার তৈরি করব, আমি আমার বাজার সৃজন করব, আমার মানুষ নিজেকে নিজে বিশ্বাস করবে, আপন শক্তিতে উদ্ভাসিত হবে এবং তার মধ্য দিয়ে যেই ভাগ্যকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারিনি সেই ভাগ্যকে আমরা নিয়ন্ত্রণ করব এবং সত্যিকার অর্থে একটি মানবিক সমাজ, শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। যেটা 6 দফা থেকে শুরু, সেলিম ভাইয়ের কাছে আসতে চাইছিলাম। আপনি যে প্রশ্ন করে বলছেন, আমি আপনার ওখানেও ফিরতে চাই। সেটা ও কিছুটা বলেছে, ও সরাসরি সাম্রাজ্যবাদ শব্দটা উচ্চারণ করেনি, আধিপত্যবাদ শব্দটা বলেছে। আজকের প্রেক্ষাপট আপনি কি বলেন? সেই যে থ্রেট, এই থ্রেটটাকে আপনি আজও দেখতে পান কিনা? না, আমি মনে করি যে একটা ধারাবাহিকতার ভেতরে ইতিহাস বিকশিত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা সেই থ্রেটের ভিতরে আছেন কিনা? বিশ্ব পরিমণ্ডলের ইতিহাসটা যদি দেখেন, আজকে এই আলোচনাটা খুব জরুরি বলে মনে করি। হ্যাঁ, এটা আপনাকে দেখতে হবে যে আধুনিক জাতি রাষ্ট্র বলতে আমরা যেটা বুঝি,
সেটা ইতিহাসের একটা বিশেষ পটভূমিতে সেটার উদ্ভব ঘটে। যখন পুঁজিবাদী বিপ্লবগুলো ইউরোপের দেশে দেশে সংগঠিত হতে থাকে, সঙ্গে সঙ্গে শিল্প বিপ্লব হয়, এবং সেই সময় এই দেশগুলো তাদের বাজার সংরক্ষণের জন্য তাদের নিজস্ব জাতির অস্তিত্বের ভিত্তিতে, পরিচয়ের ভিত্তিতে তারা রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার ভিতরে চলে যায়। কিন্তু ইতিহাসের ওই নির্দিষ্ট মুহূর্তটাতে পূর্বতন যে সাম্রাজ্য বা উপনিবেশিক যে ব্যবস্থাটা ছিল সেইটা একটার সঙ্গে আরেকটা ইন্টারটুয়াইন্ড হয়ে যায়। হয়ে যাওয়ার ফলে কিছু কিছু দেশ মাস্টার কান্ট্রিজ আর কিছু কিছু দেশ কলোনি হিসাবে তারা বিরাজ করতে থাকে। আমরা ইতিহাসের ওই ট্র্যাপের ভেতরে পড়ে গেলাম, এবং পুরা ভারত ভূখণ্ড তারা কিন্তু এই উপনিবেশিক ব্রিটিশ কলোনি হিসেবে তাদেরকে একটা দুঃসহ জীবন তাদের যাপন করতে হয়। এবং সেটা যে আমাদের জন্য ভয়াবহ হয়েছিল তার ঐতিহাসিক বহু প্রমাণ আছে। আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইংল্যান্ডের টেক্সটাইল ইন্ডাস্ট্রির চেয়ে অনেক ভালো ছিল, এবং মসলিন কাপড় তার যে সমৃদ্ধি এবং সমাদর সেইটা থেকে বা তাদের বাজারকে রক্ষা করার জন্য আমাদের ঢাকার মুসলিম টু দি পয়েন্ট হতে চাই, কারণ সবাই খুব কম। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তো এই রকম পটভূমিতে আমরা পরবর্তীকালে দেখলাম যে একটা নির্দিষ্ট মুহূর্তে এই কলোনিয়াল ব্যবস্থাটা ভেঙে পড়া শুরু করলো, এবং সেইটার একটা মানে ক্যাটালিস্ট হিসেবে ওয়ার্ক করলো, যে ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট সিস্টেমের ভেতরে একটা ভাঙন দেখা গেল রাশিয়াতে একটা লেনিনের নেতৃত্বে একটা সমাজতান্ত্রিক বিপ্লব হয়ে যাওয়ায় গ্লোবাল সিস্টেমটার ভেতরে ভাঙন হয়ে গেল। এবং তখন জাতীয় মুক্তির আন্দোলনের সূত্রপাত, এবং জাতীয় মুক্তি আন্দোলনের ধারাবাহিকতা সেইটা কিন্তু অগ্রসর হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, আপনি ভিয়েতনামের সংগ্রাম যদি দেখেন, উনি তো কতগুলো দেশের কথা বললো, সাউথ আফ্রিকার কথা বা মার্টিন লুথার কিংয়ের কথা। ভিয়েতনাম তো আমাদের মতো গরিব দেশ ছিল। চীনের লিবারেশনের কথা বলেন, সেমি কলোনি কন্ডিশনের ভেতরে ছিল। দে সাকসিডেড। জাতীয় মুক্তি যেমন অর্জন করেছে জাতিগত শোষণের হাত থেকে, শ্রেণীগত শোষণের হাত থেকে মুক্তির স্লোগান একই সঙ্গে তারা উত্থাপন করে সেই পথ ধরে তারা অগ্রসর হয়েছে। ওর জন্য আমি এইটা একটু সতর্ক থাকার জন্য বলবো যে ওয়ার্ল্ড হিস্ট্রির এবং বাংলাদেশের ইতিহাসের এভরিথিং স্টার্টেড ফ্রম বঙ্গবন্ধু অ্যান্ড এন্ডেড উইথ বঙ্গবন্ধু। এইরকম চিন্তাটা খুবই স্ট্যাটিক চিন্তা ভাবনা হবে, আমাদের হিস্টোরিক্যালি দেখতে হবে। এবং বঙ্গবন্ধুর কৃতিত্বটা তাতে কোনো ছোট হয় না। তিনি ইতিহাসকে বুঝতে পেরেছিলেন, ইতিহাসের গতিটা তার উপলব্ধির ভেতরে এনে তার মানে বিশেষ গুণ। আমি একজন কমিউনিস্ট হিসেবে যদি মূল্যায়ন করি, তাহলে আমাদের একটা কথা আমরা বলি যে কোনো নেতা তার দলের ঊর্ধ্বে উঠতে পারে না, আর কোনো দল তার শ্রেণীর ঊর্ধ্বে উঠতে পারে না আলটিমেটলি। কিন্তু বঙ্গবন্ধুকে যদি বিশ্লেষণ করেন দেখবেন নানা সময় তিনি তার দলকে এবং দলের পেছনে যে শ্রেণী সমর্থনটা আছে, চরিত্রটা আছে, সেটা অতিক্রম করে এগিয়ে যাওয়ার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি মনে করি যে বাংলাদেশে অনেক বড় বড় নেতা আছে, তাদের কথা বাদ দিয়ে ইতিহাস হবে না। মৌলানা ভাসানী ভালো মন্দ মিলে আছে, মনি সিং ভালো মন্দ মিলে আছে, আপনার সকলের ভূমিকা সেইটাকে একটা জায়গায় স্রোতধারায় এনে দাঁড় করাতে হবে। আমাদের জেনারেশন খুব ভালো করে জানে যে বাংলাদেশের সংগ্রামটা প্রধানত দুইটা মোটা দাগে দুইটা ধারা এইটাকে অগ্রসর করে নিয়েছে। একটা হলো বাঙালি জাতীয়তাবাদী ধারা, আরেকটা হলো বামপন্থী ধারা, এবং এই সবটা এসে একটা মোহনায় মিলিত হয়েছিল 1971 সালে। এবং এই যে একতাটা হলো তার প্রতীকী নেতৃত্বটা চলে গেছিল বা অর্জন করতে পেরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেননা ইতিহাসের নির্দিষ্ট মুহূর্তের যে চাহিদা, সেই চাহিদাটা পূরণ করার যে সক্ষমতা তিনি দেখাতে পেরেছিলেন। এইভাবে তাকে মূল্যায়ন করতে পারলেই আমরা কিন্তু প্রপার পজিশনে হিস্টোরিক্যালি তাকে প্লেস করতে পারবো। এবং এইটা হলে পরেই তখনই আমাদের কিন্তু মনের ভেতরে আমাদের এই চিন্তাটা জেগে ওঠা অত্যন্ত স্বাভাবিক যে কত বড় এবং অসাধারণ একটা নেতা হলে পরে তিনি এই হোল স্ট্র্যাটেজিটা একদিনে উদ্ভব হয়েছে এরকম না। এবং একটা ঘটনা আমি বলা প্রয়োজন নেই, জাস্ট এক মিনিটে। আইয়ুবের বিরুদ্ধে যখন সংগ্রাম শুরু হয় 61 সালের 62 সালে, তার আগে 61 অক্টোবর মাসে কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বঙ্গবন্ধুর কয়েকটা গোপন বৈঠক হয় যে মার্শাল্লার বিরুদ্ধে সংগ্রাম শুরু করতে হবে। ঠিক আছে, ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়নকে বলে দিতে হবে যে এই সংগ্রাম শুরু করো। কোন পয়েন্ট? গণতন্ত্র চাই, রাজবন্দীদের মুক্তি চাই, এরকম কয়েকটা পয়েন্ট। বঙ্গবন্ধু বললেন যে দাদা
ওইখানে আরেকটা দাবি লেখেন, বাংলাদেশের স্বাধীনতার দাবিটাও লেখেন। পার্টির নেতারা বললেন যে আপনার দাবিটা ঠিক আছে, কিন্তু এখনো সময় উপযুক্ত হয়নি, আগে এটা দিয়ে শুরু করেন। তারপরে অনেক কথাবার্তা হলো, দ্বিতীয় তৃতীয় বৈঠক, চতুর্থ বৈঠকে তখন বঙ্গবন্ধু বললেন যে দাদা আপনাদের সিদ্ধান্ত মেনে নিলাম, কিন্তু আমার যুক্তিটা কিন্তু থাকলো, আমার কথাটা কিন্তু থাকলো। ওর জন্য মনের ভেতরে তিনি সুপ্তভাবে কিন্তু স্বাধীনতার প্রশ্নটাকে নিজের মনের ভেতরে কিন্তু নারিশ করছিলেন। কিন্তু সারোয়ার্দী সাহেবের এই স্টলওয়ার্ড নেতৃত্বের সামনে তিনি দাঁড়িয়ে সেটা অ্যাসার্ট করতে পারছিলেন না। কিন্তু যখন সুযোগ আসলো তিনি কিন্তু সেই জায়গাটা, পজিশনটা নিলেন, এবং এটা কেবলমাত্র স্বাধীনতার দাবি না, এটা একটা র্যাডিক্যাল জাতীয় মুক্তি আন্দোলনের ধারায় বাংলাদেশের সংগ্রামটাকে তিনি প্রবাহিত করলেন। প্রিয় দর্শক, ফিরছি একটু পরে, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি পূর্বাপরে বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে আলোচনার একেবারে শেষ দিকে। আমরা যে জায়গাতে আলোচনাটা শেষ করতে চাই, মুজাহিদুল ইসলাম সেলিম, আবার আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই, সেটা সেই জায়গাটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা যদি বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই, তাকে যদি অনুসরণ করতে চাই, তাহলে কোন জিনিসটা রাজনৈতিক দলগুলোর করা দরকার বলে আপনি মনে করেন? আমি মনে করি যে মৌলিক বিষয়টা হলো যে বঙ্গবন্ধু ইতিহাসে তার অবস্থানটা চিরস্মরণীয় হয়ে আছে এবং থাকবে এই কারণে যে তিনি একটা প্রগতিশীল দেশের রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন, যেটা জাতীয় মুক্তি আন্দোলনের ধারায় অগ্রসরমান এবং রাষ্ট্রীয় 4 মূল নীতির ভিত্তিতে রচিত সংবিধানের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে, এই অঙ্গীকার নিয়ে তিনি কিন্তু একটা স্বাধীন দেশ যাত্রা শুরু করে দিয়েছিলেন। সুতরাং এইটা সামগ্রিকভাবে বিবেচনা করলে জনগণের অর্জন এবং ইতিহাসের অর্জন, এবং সেই অর্জনে বঙ্গবন্ধুর যে ভূমিকা সেটাই তাকে কিন্তু চিরঞ্জীব করে রাখবে। তাহলে পরে এখান থেকে অনুসিদ্ধান্তটা হয় যে আমরা সেই সম্মানটা তার প্রতি তখনই দেখাতে পারবো যখন আমরা আমাদের দেশকে সেই ধারায় আবার ফেরত নিয়ে আসতে পারবো। ওর জন্য আমি শুরুতে বলছিলাম বঙ্গবন্ধুর বক্তৃতাগুলো একটু ভালো করে আমাদের শোনা উচিত। এবং স্বাধীনতার পর এটা নিশ্চয়ই আপনার মনে আছে কিনা জানি না, কতটুকু ছিলেন বয়স আমার ঠিক মনে পড়ছে না, তিনি বলেছিলেন যে দরকার হলে 100 বছর ঘাস খেয়ে থাকবো, তবুও বিশ্বব্যাংকের শর্তযুক্ত ঋণ আমরা নেব না। তিনি বলেছিলেন যে আমি সমাজতন্ত্র কায়েম করব এবং তোমরা আসো, সেলিমের মতো ছেলে দরকার আমার। তিনি বলেছিলেন ছাত্র ইউনিয়ন কনফারেন্সে যে সমাজতন্ত্রের কারিগর তৈরি করার জন্য কারখানা, এবং সেই পথে তোমরা অগ্রসর হয়ে যাও। তিনি বলেছিলেন যে আমার চারদিকে সবাই পায় সোনার খনি, আমি তো দেখি সব, আমি পেলাম চোরের খনি, আমার কম্বল গেল কোথায়। সব বক্তৃতা মনে আছে। ঘুষ দুর্নীতি সম্পর্কে তথাকথিত শিক্ষিত মানুষকে অভিযুক্ত করে তিনি বলেছিলেন যে আমার কৃষক তো কোনোদিন ঘুষ খায় না, ঘুষ খাইতে হলে শিক্ষিত লোকেরা, এবং কৃষকের টাকা, ট্যাক্সের টাকায় তোমরা এই করছো। এই বক্তৃতাগুলো শুনে, কিংবা বাকশাল নিয়ে এত বিতর্ক হয়, হ্যাঁ ঠিক আছে, পলিটিক্যাল সিস্টেম হিসাবে কেউ ডিসএগ্রি করতে পারে, কিন্তু বাকশাল তো খালি পলিটিক্যাল সিস্টেম ছিল না, যদিও এটা পরিষ্কার করা সম্ভব হয়নি। সেখানে সমবায়ের যে পরিকল্পনা ছিল বঙ্গবন্ধুর, সেটিকে আমরা ডিসকাস করি, তাহলে সেখান থেকে কি আমরা শিক্ষা নেওয়ার কোনো চেষ্টা করি? তাহলে প্রগতিশীল অর্থনৈতিক বিকাশের পথে আমাদের 4 রাষ্ট্রীয় মূলনীতি, সেই ধারায় আমরা যদি দেশকে ফিরিয়ে আনতে পারি, তাহলে পরেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো যাবে। 75-এর পর যে উল্টামুখী যাত্রা শুরু হয়েছিল, আমার নিজের অভিমত, কেউ এগ্রি করতে পারে, ডিসএগ্রি করতে পারে, আমরা সেই মুশতাক আর জিয়ার কি বলে এরশাদের যে ধারা, সেই ধারা থেকে আমরা কিন্তু আবার মুক্তিযুদ্ধের ধারায় দেশকে এখনো ফিরিয়ে আনতে সম্পূর্ণভাবে পেরেছি, এই কথা মতো বলা যায়। সেই জায়গাটিতে বঙ্গবন্ধু কন্যা যে সংগ্রাম করছে, যেটা উনি বলছেন, সেই লড়াইটা কতখানি ঝুঁকিপূর্ণ বলে আপনারা মনে করেন, বা আপনারা তার সেই প্রস্তুতি কতখানি রাখছেন আওয়ামী লীগের ভিতরে? আমি বিরতির আগে যে জায়গাটায় ছিলাম, যে এই চক্রান্তের কাছে বঙ্গবন্ধুকে প্রাণ দিতে হলো, হ্যাঁ, সেখানে তো পাকিস্তানি শক্তি, পাকিস্তানের মদতপুষ্ট শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট শক্তি, এগুলো বলতে আমার দ্বিধা কোনো নাই। সেই চক্রান্ত তো আজও থেমে যায়নি। এবং আপনি জিজ্ঞেস করছেন বঙ্গবন্ধু কেন সার্বজনীন হচ্ছেন না, সার্বজনীন হচ্ছেন না এটা ঠিক না, সার্বজনীন হচ্ছেন না, পৃথিবীর কোন শক্তি বঙ্গবন্ধুকে সার্বজনীন করা থেকে বিরত রাখতে পারবে না, এটাই বাস্তবতা। যেটা সেলিম ভাই বললেন যে তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন, বাট চক্রান্ত অব্যাহত, এবং বঙ্গবন্ধুর নাম যতটুকু তার প্রস্ফুটিত হওয়ার কথা আজকের প্রেক্ষাপটে, সেই ক্ষেত্রে বাধা কোনটা ছিল? বাধাটা ছিল ওইটাই,
মেজর জেনারেল জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক, জামাতে ইসলামী, আল বদর, রাজাকার, আল শামস এবং 1971 সালের সুচিহ্নিত যারা শত্রু ছিল তারা, যারা আসলে বাঙালি হয়েও বাঙালির স্বার্থের বিরুদ্ধে চারণ করেছে এবং বাঙালির স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে চায় এবং তার মধ্যেই তাদের সুবিধা, তাদের জয়। তো এটা যেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃঢ় সংকল্প, দৃঢ় হস্তের মধ্যে দিয়ে যে দেশ পরিচালনা এবং বাংলাদেশকে আর্থসামাজিক প্রেক্ষাপটে দিতে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার যে ব্যাপার, সেখানে তারা পরাস্ত হবেন এবং বহু নাশকতা, বহু সন্ত্রাস করার চেষ্টা করেও বহু চক্রান্ত তাকে তো দাবাতে পারছে না। তো আমি মনে করি যে ইভেনচুয়ালি বঙ্গবন্ধুর জায়গাটা যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় চলে যাবে, এটা কেউ থামিয়ে রাখতে পারবে না। আছে যারা মুখে স্বীকার করে না কিন্তু অন্তরে স্বীকার করে, তবে আমরা চাই মুখে সবাই স্বীকার করুক, যারা মুখে স্বীকার করে, বহু লোক মুখে সবাই স্বীকার করুক। এবং একটা কথা সবাইকে কিন্তু উপলব্ধিতে আনতে হবে, বঙ্গবন্ধু আপনার আমার জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এই কারণে আমি প্রায় বলি যে আপনার আমার ওনার আমাদের স্বপ্নের সূচনা সূতিকাগার যেখানে, সেখানেই বঙ্গবন্ধু। এবং আপনার আমার স্বপ্ন যেই জায়গায় পরিপূর্ণ রূপ লাভ করবে সেখানে কিন্তু বঙ্গবন্ধুকে প্রাণ দিতে হয়েছে। অর্থাৎ আগামী দিনেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন আপনার আমার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে যাবেন সম্পূর্ণভাবে, তিনি এই ধরনের চক্রান্তের মুখোমুখি হতে পারেন। এবং এই ক্ষেত্রে একটা কথা আমি বলি, উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা বলেছিলেন যে আই নো হোয়াট উই আর, উই নো হোয়াট উই আর, আমরা জানি আমরা কি, বাট we know not what we may be, অর্থাৎ আমরা জানি না আমরা কি হতে পারি। অসংখ্য ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বাস করতেন যে আমরা অনেক বৃহৎ, অনেক জনাব রাশিদুর রহমান এবং সেলিম, আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতি জ্ঞাপন করে আমরা অনুষ্ঠান শেষ করতে চাইছি। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, এই চেতনা ধারণ করেই বোধহয় আগামী দিনের বাংলাদেশ গড়তে হবে। ফলে বঙ্গবন্ধুর মূল চেতনা, 72-এর মূল চেতনা, মুক্তিযুদ্ধের মূল চেতনা ধারণ করে এগিয়ে যাওয়াই বোধহয় বঙ্গবন্ধুর প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন হবে। আসুন আমরা সবাই সেই পথে এগিয়ে চলি। প্রিয় দর্শক, সবাই ভীষণ ভালো থাকবেন।